হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে ভার্ব শেখাবো। পার্ট অফ স্পিচের ভার্ব কি? ভার্ব হলো সাবজেক্ট যা করে, যা কিছু করে। সাবজেক্ট যা কিছু করে। ভার্ব ছাড়া সেন্টেন্স ভাবাই যায় না। যেমন ধরো, রাম brings books. রাম বইগুলি আনে। রাজু is his friend. They are happy. দেখো এখানে সাবজেক্ট যে কিছু করে সে হচ্ছে সাবজেক্ট বা যার সম্পর্কে বলা হয়। রাম এখানে সাবজেক্ট, এখানে রাজু সাবজেক্ট, এখানে দে সাবজেক্ট। এবার রাম কি করছে? ব্রিং। রাজু ইজ, দে আর। রাজু ইজ হিজ ফ্রেন্ড। দেখো এবার একটু একটু করে পার্থক্যটা দেখো। এখানে রাম কোনো কাজ করছে, এটা অ্যাকশন, তাই না? একটা অ্যাকশন মুড। বইগুলো আনে, অ্যাক্টিভিটিস আছে। কিন্তু এখানে রাজু ইজ হিজ ফ্রেন্ড, এখানে রাজুর ইন্ট্রোডাকশন, এখানে রাজুর ইন্ট্রোডাকশন। আর এটা হয় রাজু তার কে হয়? বন্ধু হয়। আর বা কি হয়? বন্ধু হয়। এইখানে আবার দেখো তারতম্যটা, দে আর হ্যাপি, এটা হচ্ছে তার যে স্টেট, সে সুখী, তারা সুখী। দে আর হ্যাপি, তারা সুখী, একটা অবস্থা বোঝাচ্ছে, এটা স্টেট। এরকম ভার্ব হচ্ছে কোনো ওয়ার্ক বোঝাতে পারে, আবার ভার্ব হচ্ছে স্টেট, বিইং। এই যে বিষয় এইগুলো পাবে যে ওয়ার্ডের মধ্যে বা যে ওয়ার্ড দ্বারা এটা প্রকাশ পাবে, সেই ওয়ার্ডটা হচ্ছে ভার্ব। এখন ভার্বের বিভিন্ন রূপ আছে, ক্যাটেগরি আছে। চলো দেখি ভার্বসের কি কি আমরা ক্লাসিফিকেশন করতে পারি। ভার্বসের ক্ষেত্রে যেটা বিষয়, একটা মজার বিষয় হলো বিভিন্ন বইতে বিভিন্ন রকমভাবে তার ক্লাসিফিকেশান দেখবে। ছাত্রছাত্রীরা তো কনফিউজ হয়ে যায় অনেক সময়ই। তারপরে তারা সিলেবাস অনুযায়ী যাই হোক পড়ছে, কিন্তু তাদের মাথার মধ্যে পুরো বিষয়টা সুন্দরভাবে যদি দেওয়া যেত, তাহলে তাদের ভার্ব নিয়ে একটা সম্পূর্ণ ধারণা জন্মাতো। চলো আজকে আমি সেই চেষ্টা করি। কিভাবে? প্রথমে ভার্বকে এমন দুটো ক্যাটেগরিতে ভাগ করব যার সঙ্গে প্রায় তোমরা বড়রা পরিচিত হয়ে গেছো। সেটা হচ্ছে দুটো ভাগ, একটা প্রিন্সিপাল, একটা হলো প্রিন্সিপাল ভার্ব, একটার নাম হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এই অক্সিলিয়ারি ভার্বকে আবার অনেকে হেল্পিং ভার্ব বলে থাকেন, অনেক গ্রামারিয়ান তাঁদের বইতে হেল্পিং ভার্ব বলছেন। দুটোর মানেই হচ্ছে সাহায্যকারী বা সহযোগী। আর প্রিন্সিপাল ভার্বের তাকেও অনেকে মেন ভার্ব বলছেন, আবার অর্ডিনারি ভার্বও বলছেন, অর্ডিনারি।
এই যে ভাগটি আমরা মূলত করলাম দুই প্রকার, তাই না? এই একটি ভাগ, এই একটি ভাগ। এবার এইটাকে যদি আবার আমরা চিন্তা করি যে এর মধ্যে কি ক্লাসিফিকেশন আছে, তাহলে পেয়ে যাব। কিন্তু তার আগে এ দুটোর আবার একটু পরিচয় দিই। দেখো, বিল্টু ইটস রাইস, এই সেন্টেন্সটিতে এই ইট ভার্বটি একাই ভার্বের যে কাজ, ভার্বের যে কার্যকারিতা, সেটা করার জন্য অন্য কোনো ভার্বের উপর নির্ভরশীল হচ্ছে না। অতএব এটি আমরা আমাদের কাছে অর্ডিনারি নামে পরিচিত, আমরা একে প্রিন্সিপাল ভার্ব বলে থাকি। কিন্তু যখন লিখব বিল্টু ইজ ইটিং রাইস, তখন এই যে বিল্টু ইজ ইটিং রাইস, এইখানে ইটিংটা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়। তখন আমাদের প্রয়োজন পড়ে একটি সাহায্যকারী ভার্বের, এখানে যেমন ইজ, আমাদের একটি ভার্বের প্রয়োজন পড়ে। সেই ভার্বটি যে ইটিংয়ের কার্যকারিতা সম্পূর্ণ করলো, ভার্বের কার্যকারিতা সম্পূর্ণ করলো, এর নাম হলো অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব। আর একটি ক্ষেত্রে হতে পারে যেখানে ধরো অ্যাকশন মুড নেই, কিন্তু আমার ইন্ট্রোডাকশন করতে হবে, তখন এই হেল্পিং ভার্বগুলো মেন ভার্বের মতো ভূমিকা নিয়ে কাজ করে। কীরকম? ধরো বললাম বিল্টু ইজ এ গুড বয়। এই যে বিল্টু ইজ এ গুড বয়, এখানে ইন্ট্রোডাকশনটা বিল্টুকে দিতে গিয়ে, যে বিল্টু কেমন তার কথা বলতে গিয়ে এই ইজ ভার্বটাকে আমার নেওয়ার প্রয়োজন হলো। এ ভার্বের কাজ সম্পন্ন করলো, এই সম্পন্ন করার কারণে একে হেল্পিং ভার্ব বলা হচ্ছে। এইবার আমরা ক্লাসিফিকেশনটা করার চেষ্টা করি। একে যদি আমরা এর সেন্টেন্সের বাক্য গঠনগত সেন্টেন্স ফরমেশনের দিক থেকে দেখি, তাহলে দুটো ভাগ করতে পারব। একটি ট্রানজিটিভ, আর একটি হলো ইনট্রানজিটিভ। আমরা একটু আগে লিখেছিলাম বিল্টু ইটস রাইস। এই সেন্টেন্সে বিল্টু ইট ভার্বটির সঙ্গে যোগ হয়েছে। যাই হোক, বিল্টু ইট রাইস, এই যে তিনটি ওয়ার্ড, বিল্টু ইটস রাইস বলার পর দেখা যাচ্ছে যে ভাব প্রকাশ পাচ্ছে এবং কোনো জিজ্ঞাসা থাকছে না। আর আমরা যদি ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করি বা হুইচ দিয়ে প্রশ্ন করি, সেক্ষেত্রে আমরা একটা অ্যান্সার পাই, সেটি হলো রাইট। রাইস, বিল্টু কি খায়? রাইস খায়। এখন বিল্টু স্কুলে যায়, কিন্তু বিল্টু স্কুলে যায়, এখানে বিল্টু এই গোজ ভার্বটা
এস জিও ইএস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার জন্য ইএস যোগ হয়েছে, সেটা পরে আলোচনা করব। কিন্তু এখানে এই যে মূল ভার্বটা হচ্ছে গো, এই গো ভার্বকে তুমি যদি প্রশ্ন করো এই হোয়াট বা হুইচ দিয়ে, তাহলে তুমি উত্তর পাবে না। অর্থাৎ আমরা যখন হোয়াট বা হুইচ দিয়ে অ্যান্সার পাচ্ছি না, তখন সেই ভার্বটিকে আমরা বলছি ইনট্রানজিটিভ। আরেকটি জিনিস বলা দরকার, সেটা হলো আমরা এই যে ভার্বকে যখন হোয়াট বা হুইচ দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাবো, তখন সেই অ্যান্সার তার নাম হচ্ছে অবজেক্ট। এইখানে রাইসটি অবজেক্ট, এখানে কোনো অবজেক্ট নেই। কিন্তু আমি যদি শুধু বিল টু গোজ বলে ছেড়ে দিই, তাহলেও আবার বাক্য সম্পূর্ণ হবে না। তখন যে অংশটি এসে বাক্যের সম্পূর্ণতা সৃষ্টি করে বা বাক্যকে সম্পূর্ণতা দেয়, তার নাম হচ্ছে কমপ্লিমেন্ট বা পরিপূরক। এই হচ্ছে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। ট্রানজিটিভের একটি অবজেক্ট থাকবে সেন্টেন্সের গঠনগত দিক থেকে, আর ইনট্রানজিটিভের কোনো অবজেক্ট থাকে না। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই জিনিসটা, এই যে ফরমেশনটা, এইটি ট্রানজিটিভ ভার্ব যে সেন্টেন্সে থাকে তার মধ্যে থাকবে। আর এইখানে ফরমেশনটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। এই ফরমেশনটা যেখানে থাকছে সেটিকে বলবো, সেই ভার্বটিকে বলবো ইনট্রানজিটিভ। এই হচ্ছে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভের পরিচয়। এইবার আমরা যদি আরেকটু এগোই, তাহলে দেখব এই ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ আবার দুটো ভার্বের মধ্যে মিশে গেছে। চলো আমরা এই ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ কীভাবে আবার ভাগ হয় সেটা দেখি একটু। তার আগে একটা কথা বলি, এটা আমরা ভাগ করেছি কি, এটা স্ট্রাকচারাল, এই ভাগটিকে বলা হয় স্ট্রাকচারাল, এইটিকে বলা হয় সিনট্যাকটিক। কেমন? এটা হচ্ছে সিনট্যাকটিক। এই যে আমরা দুটো ভাগ করলাম, এই ভাগটা কীভাবে, তাকে বলা হয় সিনট্যাকটিক ক্লাসিফিকেশন। ঠিক আছে? এইবার দেখা যায় যে ট্রানজিটিভ ভার্বের আর ইনট্রানজিটিভ ভার্বের একটা জায়গায় এসে তাদের আবার দুটো ভাগ হয়। সেই ভাগ দুটির একটি হলো রেগুলার ভার্ব আর একটি হলো ইরেগুলার ভার্ব। এটা শব্দের যে রূপতত্ত্ব, আমরা তো শব্দের বিভিন্ন রূপ ব্যবহার করে থাকি, যেমন ধরো ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন। তারপরে ধরো ক্রিয়েট, ক্রিয়েটেড, ক্রিয়েটেড, এখানে আমরা ইডি যোগ করলাম, ডি যোগ করলাম। এখন আমরা যেখানে বলবো সেটা হচ্ছে যে যখন ভার্বের সঙ্গে ডি বা ইডি যুক্ত করে, ভার্বের শেষে যুক্ত করে আমরা সব ওয়ার্ডের কি করছি, রূপান্তর করছি। এই যে ওয়ার্ডের রূপান্তর করছি, এই রূপান্তর করাটা রেগুলার ভার্বের ক্ষেত্রে হয়ে থাকে। আর যেসব ভার্ব আমরা ভাওয়েল চেঞ্জ করে থাকি, সেইগুলো ইরেগুলার ভার্ব। ভার্বের মানে ওয়ার্ডের ভেতরের যে ইনার ভাওয়েল থাকে, সেইটিকে বদলিয়ে আমরা কি করছি, ওয়ার্ডের রূপান্তর করছি। প্রেজেন্ট থেকে পাস্ট, পাস্ট পার্টিসিপল, এই যে চেঞ্জ করার সময় আমরা ভাওয়েল বদল করে করছি, সেইগুলো হচ্ছে
ইরেগুলার ভার্ব। এই ক্ষেত্রে এই রেগুলার ভার্বের আরেকটি নাম হচ্ছে উইক ভার্ব, আর ইরেগুলার ভার্বের আরেকটি নাম হচ্ছে স্ট্রং ভার্ব। একই কারণ এবং সেই একই কারণে এদের নাম কোনো গ্রামারিয়ান লিখেছেন উইক ভার্ব স্ট্রং ভার্ব, কোনো গ্রামারিয়ান লিখেছেন রেগুলার ইরেগুলার। তোমরা যেটি সুবিধা মনে করবে সেটি করতে পারো। তো এইটা আমরা যেটা জানলাম, রেগুলার আর ইরেগুলার সেটিকে বলা হয় মরফোলজিক্যাল। অর্থাৎ এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডের যে রূপতত্ত্ব, শব্দরূপ তত্ত্ব, মরফোলজিক্যাল, এটাকে বাংলায় যদি বলি তাহলে শব্দরূপ তত্ত্ব। অর্থাৎ ওয়ার্ডের যে বিভিন্ন রূপ, হ্যাঁ, সেটির অনুযায়ী এর যে ক্লাসিফিকেশান তাকে বলা হয় মরফোলজিক্যাল ওয়েতে ক্লাসিফিকেশান। কেমন? আর এই যে মরফোলজিক্যাল ওয়েতে ক্লাসিফিকেশান যখন করলাম তখন একটিকে আমরা বলবো রেগুলার, তার আরেক নাম উইক। রেগুলার ভার্ব যা উইক ভার্বও তাই, আবার ইরেগুলার ভার্ব যা স্ট্রং ভার্বও তাই। রেগুলার ভার্বের রূপান্তর হয় ওয়ার্ডের শেষে ডি বা ইডিকে যুক্ত করে, আর ইরেগুলার ভার্বের রূপান্তর হয় ওয়ার্ডের মধ্যের ভাওয়েলগুলোর বদল করে। এবার দেখা যায় যে এই ইরেগুলার রেগুলার ভার্বকে আবার আমরা ক্লাসিফিকেশন করতে পারি। এখানে দেখানোর জন্য আমি এই অক্সিলারির এই অংশটা, পোর্শনটা মুছে দিই, এখান থেকে দেখাই। দেখা যাচ্ছে রেগুলার ইরেগুলার, এই দুটো ভার্বের মধ্যে আবার দুরকম ভার্বকে দেখতে পাওয়া যায়। তাদের নাম হচ্ছে ফাইনাইট, FINITE, ফাইনাইট আর নন ফাইনাইট, ফাইনাইট আর নন ফাইনাইট। এই দুটো ভার্ব, তাদের মধ্যে রেগুলারও পাওয়া যাবে, ইরেগুলারও পাওয়া যাবে। এই দুটো ভাগ হচ্ছে, এই দুটো ভাগ অ্যাকচুয়ালি আমরা যেমন এটা সেন্টেন্সের কাঠামোগত দিক থেকে পেলাম, হ্যাঁ, স্ট্রাকচারাল, এটা বাক্য গঠনগত পেলাম, ঠিক আছে, এটা কাঠামোগত পেলাম। তেমনি এইটিকে আমরা পাচ্ছি ফাংশনাল, FUNCTIONAL, হ্যাঁ, মানে কার্যগত বা ব্যবহারিক, ঠিক আছে। এর যে ব্যবহারিক দিক বা কার্যগত দিক সেটি হলো ফাইনাইট, নন ফাইনাইট, এই দুটো ক্যাটেগরি ভার্বে। তাহলে দেখো, ভার্বকে আমরা মেন আর অক্সিলারিতে ভাগ করতে পারছি, মেনকে আবার ট্রানজিটিভ ইনট্রানজিটিভে ভাগ করতে পারছি, আবার রেগুলার ইরেগুলারে ভাগ করতে পারছি, আবার ফাইনাইট নন ফাইনাইটে ভাগ করতে পারছি ফাংশনাল দিক থেকে। তো এই ফাইনাইট আর নন ফাইনাইট, ফাইনাইট হচ্ছে সমাপিকা। এখানে যেমন আমরা ট্রানজিটিভকে
বাংলায় কি বলছি, এর একটা অবজেক্ট থাকছে, আমরা একটু আগে সেটা বুঝেছি, অর্থাৎ অবজেক্ট সহ বাংলায় বলে সকর্ম, আর এটা হচ্ছে সমাপিকা। অর্থাৎ এই ভার্বটি যে সেন্টেন্সের মধ্যে থাকবে সেটির অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায়। আর এইটিতে কি হয়, শুধু ভার্ব দিলেই সেন্টেন্সের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ হয় না, তখন তার জন্যে বাক্যের বাকি অংশ কিছু ওয়ার্ড লাগে যেটি দিয়ে বাক্যের অর্থ সম্পূর্ণ হয়। তো এই হচ্ছে ফাইনাইট আর এই হচ্ছে নন ফাইনাইট। আবার আমরা যদি দেখি এই অ্যাকশনাল দিকটা যদি দেখি, তাহলে ফাইনাইট আর নন ফাইনাইট তারা আবার দুটি ক্লাসে বিভক্ত হবে। কি সেই দুটি? একটি হচ্ছে ডাইনামিক DYNAMIC, ডাইনামিক অর্থাৎ সক্রিয়, আর সক্রিয় অবস্থা। এখানে ফিজিক্যাল একটা অ্যাক্টিভিটি থাকবে, মোশন থাকবে, কিন্তু দ্বিতীয় যে ভাগটি তার নাম হলো স্ট্যাটিভ। এই ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল মোশনটা দেখা যাবে না। যেমন আই এম থিঙ্কিং, তাহলে থিঙ্কিংটা আমার একটা স্টেট অফ কন্ডিশন, কিন্তু সেখানে আমার এই যে অ্যাক্টিভিটিটা থিঙ্কিং, তার কোনো মোশন দেখা যাবে না। তো এই হচ্ছে স্ট্যাটিভ। এবার আমরা মনে করার চেষ্টা করি এখানে কি কি আমরা বুঝলাম। আমরা বুঝলাম ভার্ব, তার মেন আর অক্সিলিয়ারি, মেনের আবার ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ট্রানজিটিভকে আবার দুটো ভাগের মধ্যে নিয়ে আসতে পারছি বা ক্লাসের মধ্যে, রেগুলার, ইরেগুলার। আর রেগুলারের আরেকটি নাম উইক, আর ইরেগুলারের আরেকটি নাম স্ট্রং। রেগুলার ইরেগুলারকে আবার দুটো ভাগে ভাগ করতে পারছি, ফাইনাইট, নন ফাইনাইট। তারা আবার এক জায়গায় এসে সেই কিন্তু মেন ভার্ব, সেই মেন ভার্ব ডাইনামিক আর স্ট্যাটিভ। আচ্ছা, এবার এই যে ডাইনামিক আর স্ট্যাটিভ, এটা তো বললাম কি, কিন্তু এটার ক্লাসিফিকেশনটা তাহলে আমরা কিভাবে করছি? এটা হচ্ছে অর্থগত দিক থেকে। কী হিসেবে? অর্থগত দিক থেকে। ইংরেজিটা হচ্ছে সিম্যান্টিক, ঠিক আছে? SEMANTIC, সিম্যান্টিক মানে অর্থগতভাবে। অর্থগতভাবে কীরকম বললাম? এই যে এর যে অ্যাক্টিভিটির যে একটা মোশন, ফিজিক্যাল মোশন, এটা দেখা যায়, এটার সেটা দেখা যায় না। এটার একটা স্টেট, একটা অবস্থা, সেটা থাকবে। যেমন ধরো ডাইনামিকের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিই। হি ইজ রিডিং এ বুক। এখানে দেখো অ্যাক্টিভিটিটা ফিজিক্যালি অ্যাপিয়ার হচ্ছে, হি ইজ রিডিং বুক, অ্যাক্টিভিটিটা ফিজিক্যালি অ্যাপিয়ার হবে, ঠিক আছে? কিন্তু এই যে স্ট্যাটিভের ক্ষেত্রে তা হবে না। মনে করো আই রেসপেক্ট
মাই মাদার, অথবা আই লাভ ইউ। এই বিষয়টি, এগুলো, এই যে ভার্ব রেসপেক্ট, লাভ, এগুলো ফিজিক্যালি দেখা যাবে না, এর ফিজিক্যাল মোশনটা নেই, একটা স্টেট অফ কন্ডিশন, তুমি বুঝতে পারছো। সেটা দেব। দেখো ফাইনাইট আর নন ফাইনাইট, তাই তো বলেছিলাম। নন ফাইনাইট, ফাইনাইটের ক্ষেত্রে কীরকম আর নন ফাইনাইটের ক্ষেত্রে কীরকম। ধরো আই রাইট এসএস, বা আই রাইট এ লেটার, আই রাইট এ লেটার টু মাই ফাদার, ঠিক আছে। এইখানে তোমার সঙ্গে দিতেও পারো যে এভরি মান্থ, যাই হোক, আই রাইট এ লেটার, যেটা শেখানোর। যখন আই রাইট এ লেটার বলছি তখন একটা সম্পূর্ণতা আছে। এই রাইট ভার্বটি এর অর্থ পরিষ্কার করছে, পরিস্ফুটও করছে ভালোভাবে। সেটা কি, যে আই রাইট এ লেটার। কিন্তু এইখানে যদি আবার আমি এই ভার্বটিকে এরকম লিখি, আই অ্যাম সিইং, বা ধরো আই অ্যাম রাইটিং, রাইট ভার্বটিকে রাইটিং লিখলাম, সি ভার্বটিকে সিইং লিখলাম, কিন্তু আর কিছু লিখলাম না, তখন কিন্তু বাক্যের অর্থ পরিষ্কার হলো না। তখন আমাকে এর সঙ্গে পরে আরও কিছু শব্দ যোগ করতে হবে, যেমন আই অ্যাম রাইটিং এ লেটার, বা আই অ্যাম সিইং এ বার্ড। তাই এরা হচ্ছে নন ফাইনাইট, যেখানে ভার্বের সঙ্গে একটা পার্টিসিপল থাকে, ভার্বের সঙ্গে মানে সেন্টেন্সের মধ্যে একটা পার্টিসিপল থাকে। যেমন ধরো এটা এই যে অ্যাম এখানে নিয়েছি, না নিয়ে এরকম তো লিখতে পারি যে এ রানিং ট্রেন, কিন্তু শুধু এ রানিং ট্রেন বললে কোনো অর্থ প্রকাশ পাচ্ছে কি? পাচ্ছে না, মানে বাক্য হচ্ছে না। এ রানিং ট্রেন এইটুকুর একটা অর্থ আছে, কিন্তু এটা অবশ্যই কোনো বাক্য হচ্ছে না। এই এই রান ভার্বটা আইএনজি যুক্ত হয়ে পার্টিসিপলে পরিণত হয়েছে, এইটি হচ্ছে নন ফাইনাইট। আর এইখানে দেখো রাইট ভার্বটি দ্বারা অর্থটা সম্পূর্ণ হয়েছে, এইটি হচ্ছে ফাইনাইট। কেমন? যার জন্য একে আমরা বাংলায় বলি সমাপিকা, এটাকে বলি অসমাপিকা, সম্পূর্ণ হয়নি। কেমন? তাহলে এবার আমরা যদি একটু ফিরে তাকাই, তাহলে আমরা ভার্বের কি কি ভাগ পেলাম। তাহলে আমরা এবার ভার্বকে 5টি পর্যায়ে ভাগ করেছি। প্রথম পর্যায়ে ছিল আমাদের স্ট্রাকচারাল, STRUCTURAL। তারপরে ছিল আমাদের সিনট্যাকটিক, এরপরে ছিল আমাদের মরফোলজিক্যাল, তারপরে ছিল ফাংশনাল,
আর আমরা পরে পেয়েছিলাম যেটা, সেটা হচ্ছে সিম্যান্টিক। ঠিক, দেখো এই 5টি পর্যায়ে আমরা ভাগ করেছি। এই ক্যাটাগরিগুলোর আবার আমরা ভাগ পেয়েছি কি কি? প্রথমটায় পেয়েছি প্রিন্সিপাল আর AUXILARY, অক্সিলিয়ারি, প্রিন্সিপাল আর অক্সিলিয়ারি, এই দুটো। সিনট্যাক্টিকে আমরা দুটো পেয়েছি। প্রথমটা পেয়েছি ট্রানজিটিভ, ট্রানজিটিভ, আর পরেরটা হচ্ছে ইনট্রানজিটিভ। এই হচ্ছে আমাদের দুটো সিনট্যাক্টিকে ভাগ পেলাম। এবার মরফোলজিক্যালি আমরা দু রকম পেয়েছি কি কি? একটা পেয়েছি রেগুলার, REGULAR, আর একটি পেয়েছি ইরেগুলার, MAR। রেগুলার এর আর একটা নাম আমরা দিয়েছিলাম, বা এর আর একটা নাম হচ্ছে উইক, আর ইরেগুলারের আর একটা নাম হচ্ছে স্ট্রং। ঠিক আছে, এবার ফাংশনাল। ফাংশনালের ক্ষেত্রে আমরা দুটো ভাগ পেয়েছিলাম, একটা হচ্ছে ফাইনাইট আর একটি হলো নন ফাইনাইট। তোমরা যারা নোট করতে চাও আমার লেখার সাথে সাথে লিখে নিতে পারো। হ্যাঁ, এবার হচ্ছে সিম্যান্টিক। সিম্যান্টিকে ডাইনামিক আর স্ট্যাটিভ। নন ফাইনাইটের কিন্তু আবার দুটো ভাগ আছে, সেটা একটু দেখে নেওয়া যাক। নন ফাইনাইট, এই নন ফাইনাইটের কি কি ভাগ? একটি হলো ইনফিনিটিভ, আর একটি হলো পার্টিসিপল। কেমন বুঝতে পারছো? এই ইনফিনিটিভ অর্থাৎ টু, এই প্রিপোজিশন সহযোগে ভার্ব। V1 লেখা হয় এই কারণে যে ভার্বের প্রথম রূপটি, হ্যাঁ, প্রেজেন্ট ফর্ম। আর পার্টিসিপলের এর আবার দুটো ভাগ আছে, একটি হলো প্রেজেন্ট, প্রেজেন্ট পার্টিসিপল, আর দ্বিতীয়টি হলো পাস্ট পার্টিসিপল। তোমরা যারা যারা ভার্বের লিস্ট পড়েছো, রেগুলার ইরেগুলার ভার্ব পড়েছো বা স্ট্রং ভার্ব উইক ভার্ব পড়েছো, তারা স্পষ্টতই জানো পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের তৃতীয় রূপটি। সেখানে আছে কি কি? যেমন ধরো গো, ওয়েন্ট, গন। তো স্বাভাবিকভাবে এটিকে আমরা পাস্ট পার্টিসিপল বলি, এটি পাস্ট আর এটি হলো প্রেজেন্ট। আমরা স্ট্রাকচারের ক্ষেত্রে এটিকে V1, এটি V2 আর এটি V3 বলি। তো এই ক্ষেত্রে প্রেজেন্টের ক্ষেত্রে কি হয়? প্রেজেন্টের ক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, হয়ে পার্টিসিপল তৈরি হয়। অর্থাৎ গোয়ের ক্ষেত্রে গোয়িং, আর এখানে গন, GONE, গন। এই হচ্ছে উদাহরণ। তাহলে আমরা একটা পরিষ্কার ধারণা পেলাম
যে আমরা যখন ফাইনাইট আর নন ফাইনাইট এই দুটি ভাগে ভাগ করলাম, তখন এই নন ফাইনাইটের থেকে আবার আমরা ইনফিনিটিভ আর পার্টিসিপল দুটো ভাগ পেলাম। পার্টিসিপলের আবার দুটো ভাগ, সেটি হলো প্রেজেন্ট আর পাস্ট। এই আজকের আমাদের ভার্ব, মেন ভার্ব নিয়ে আলোচনা। এরপরে একটু অক্সিলিয়ারি নিয়ে চলো শেখার চেষ্টা করি। ভার্বস অক্সিলিয়ারি, AUXILIARY। অক্সিলিয়ারি, তোমরা এর আরেকটি নাম পেয়েছো, কি বলেছিলাম তখন? হেল্পিং ভার্ব, তাই না? এইবার এই যে অক্সিলিয়ারি ভার্ব, এর প্রথম একটি ভাগ, তার নাম হলো প্রাইমারি। প্রাইমারি। আর দ্বিতীয় ভাগটির নাম হলো মোডাল। আর তৃতীয় ভাগটির নাম হলো সেমি মোডাল। দেখো, প্রাইমারি এই যে অক্সিলিয়ারি, এর আবার তিনটি ভাগ বলতে পারো, তিনটি ওয়ার্ডও বলতে পারো, কারণ এই তিনটি ওয়ার্ডকেই আমরা প্রাইমারি অক্সিলিয়ারি হিসেবে চিহ্নিত করেছি। কি কি? এক, টু বি ভার্ব। দুই, টু হ্যাভ ভার্ব। আর তিন, টু ডু ভার্ব। সে তোমরা টু ডু ভার্বকে 2 নম্বরেও লিখতে পারতে, কিন্তু মূল বিষয় হচ্ছে এই তিনটি ভার্বকে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব বলা হয়। এইবার মোডাল। মোডাল একটি নয়, সে কারণে মোডালস লিখতে পারি। মোডালের কি কি আছে? মোডালের আবার দুটো রূপ আছে, দু রকম। একটি হচ্ছে প্রেজেন্ট রূপ, একটি হচ্ছে পাস্ট রূপ। আমি আর ওটা এখানে প্রেজেন্ট পাস্ট আলাদা লিখছি না, আচ্ছা লিখে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে প্রেজেন্ট রূপ, এটি হচ্ছে পাস্ট রূপ বা ফরমেশন। এই প্রেজেন্টের মধ্যে কে কে আছে? ক্যান, মে, শ্যাল, উইল, তারপরে অট, তারপরে মাস্ট। দেখো, এই অট এমন একটা মোডাল, এর সঙ্গে টু ব্যবহার করা হয়ে থাকে, টু প্রিপোজিশন। তো ক্যান এর পাস্ট ফর্ম ব্যবহার হয় কুড, মে মাইট, শ্যাল শুড, উইল উড, আর মাস্ট। এবার মাস্টের পাস্ট টেন্সের আলাদা তো পরিবর্তন নেই, সেক্ষেত্রে হ্যাড টু, HAD হ্যাড টু, হ্যাড টু ব্যবহার করলে ব্যবহার করা যেতে পারে। আবারও বলছি, এটা কিন্তু মাস্টের পরিবর্তিত রূপ নয়, কিন্তু মাস্টের যেহেতু পাস্ট বলে কোনো ফরমেশন নেই, মাস্ট যেমন শ্যালকে আমরা শুট করছি, কিন্তু মাস্টকে সেভাবে পরিবর্তন করা কোনো এই শব্দের রূপান্তরগত কোনো শব্দ নেই। হ্যাড টু দিয়ে আমরা মাস্টের যে ভাব, সেই ভাব প্রকাশ করে থাকি। এক্ষেত্রে আরও বোঝার আছে, এই উড মানে যে সবসময় পাস্ট তা কিন্তু নয়। উডের ক্ষেত্রে বিনয়ী অর্থে প্রকাশ হয়, উডের ক্ষেত্রে তার প্রয়োগগত আরও অন্যান্য দিক আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে
যে উড মানে যে শুধু পাস্ট তা নয়, তবে পাস্ট ফরমেশনেও উইলের পাস্ট উড হয়। যেমন আমরা যখন ন্যারেশন চেঞ্জ করছি, সেগুলো সবই তোমরা ধাপে ধাপে শিখতে পারবে। আমি উড নিয়েও উডের ব্যবহারগত দিক নিয়েও ভিডিও বানাবো, তোমরা দেখতে পাবে সেখানে। হ্যাঁ, যাই হোক, এখনকার যেটা আলোচ্য আমরা সেই জায়গায় আসি। এই যে ক্যান, মে, শ্যাল, উইল, অট, টু, মাস্ট, কুড, মাইট, শুড, উড, হ্যাড টু, এইগুলি হচ্ছে মোডালস বা মোডাল অক্সিলিয়ারি বা মোডাল অক্সিলিয়ারি ভার্ব। এইবার সেমি মোডাল কাদেরকে বলছি? সেমি মোডালে খুবই অল্প সংখ্যক আমাদের ব্যবহৃত হয়, সেটি হলো নিড একটি ভার্ব, নিড। তারপরে তোমার আছে ইউজড। এই ইউজডের সাথেও আমরা টু ব্যবহার করি। কেমন? ইউজড টু, অতীতের অভ্যাসগত কিছু বোঝাতে। আর একটি হলো ডেয়ার, ডেয়ার, ডেয়ার বা ডার্স্ট, এটি খুব কম ব্যবহার হয়, ডার্স্ট। হ্যাঁ, এই ডেয়ারটা ব্যবহার এখনও দেখা যায় বা আমরা করে থাকি, ডার্স্টের ব্যবহার খুব কম। এই হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বের একটা ডায়াগ্রাম বলতে পারো। এই একটা উপস্থিতি যেখানে প্রাইমারি হিসেবে ব্যবহার করছি আমরা এই তিনটি ভার্বকে। কী কী? বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। এরা প্রাইমারি অক্সিলারি নামে পরিচিত। আর ক্যান, মে, শ্যাল, উইল, অট, টু, মাস্ট, কুড, মাইট, শুড, উড, এরা হচ্ছে মোডাল। এটিকে কিন্তু ধরছি না। তো এরা হচ্ছে মোডাল। এটা লিখেছিলাম, হ্যাড টু লিখেছিলাম, এই বিষয়টা বোঝাতে যে মাস্টের যে ভাব সেটার অতীত বোঝাতে আমরা অনেক গ্রামারিয়ানকে দেখেছি হ্যাড টুর ব্যবহার করতে। তো মোডালের ক্ষেত্রে আমরা এই অবস্থান পাচ্ছি। আর সেমি মোডাল কাদের ক্ষেত্রে? নিড, ইউজড, ডেয়ার বা ডার্স্ট। এবার তোমাদের আমি আর একটা বিষয় এখান থেকে একটু দেখাই, তাহলে তোমাদের উপকারে লাগবে। তার জন্য এটা মুছে দিই। দেখো, এই যে বি বা এই যে হ্যাভ এবং ডু, এদেরও ফরমেশন চেঞ্জ হয় এবং অক্সিলিয়ারি ভার্ব এরা কি কি কাজে ব্যবহার হয় বুঝে যাবে। যেমন বি এর এম, ইজ, আর, এই তিনটি ভাগ আছে। মানে বি ভার্ব বললেই এই তিনটি ভার্বকে বোঝায় বা এই তিনটি ভার্ব বললেই বি ভার্বকে বুঝিয়ে থাকে। এরা তোমার প্রেজেন্ট ফরমেশনে থাকে। আর এদের পাস্ট হচ্ছে ওয়াজ, এই দুটো মিলে ওয়াজ। এম এরও ওয়াজ হয়, ইজেরও ওয়াজ হয়। আর এই যে এখানে আর আছে, এ আর ই আর, তার জন্যে পাস্ট ফর্ম ওয়ার। এদের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। কি হয়? পাস্ট পার্টিসিপল। সেটি হচ্ছে বিন, সেটি হলো বিন। অর্থাৎ বি অ্যামিজার, বি সমান সমান অ্যামিজার, ওয়াজ ওয়ার, বিন। প্রেজেন্টের ক্ষেত্রে অ্যামিজার, পাস্টের ক্ষেত্রে ওয়াজার, আর পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে বিন। তাহলে প্রশ্ন উঠতে পারে যে বি কোথায় ব্যবহার হয়? বি ব্যবহৃত হয় ফিউচার টেন্সের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ফিউচার, FUTUR, ফিউচারের ক্ষেত্রে বি। আর কোথায়? আর প্যাসিভের ক্ষেত্রে আসে, সে পরে আলোচনা করা হবে। যে কন্টিনিউয়াসের ক্ষেত্রে আসে, এগুলিও তাই, কন্টিনিউয়াস আর প্যাসিভ। অক্সিলিয়ারি, এই প্রাইমারি অক্সিলিয়ারি বি ভার্বের কাজই হচ্ছে কন্টিনিউয়াস তৈরি করা আর প্যাসিভ তৈরি করা। এবং তুমি হ্যাভ ভার্বকে কি দেখবে? পারফেক্ট টেন্স তৈরি করতে
ব্যবহার করা হচ্ছে। এবং এইবার ডু ভার্বটা তাহলে কী অর্থে? তাহলে আমরা এটার ক্ষেত্রে সে কার্যগত যখন বলছি সবেরই বলে দিই, বি ভার্বটা আমরা ইউজ করছি কী ক্ষেত্রে? বললাম কন্টিনিউয়াস টেন্স গঠনের ক্ষেত্রে অথবা প্যাসিভ ফরমেশনের ক্ষেত্রে। আর হ্যাভটা আমরা করছি পারফেক্ট টেন্স ফরমেশনের ক্ষেত্রে। আর এই ডুকে আমরা ব্যবহার করছি কিসের ক্ষেত্রে? ডুকে ব্যবহার করছি এমফাসাইজিংয়ের ক্ষেত্রে। সেন্টেন্সে যখন কোনো কিছুতে আমরা এমফাসাইজ করি তখন আমাদের ডু ভার্বটা অক্সিলারি হিসেবে বসে। এই ফাংশনাল দিকগুলো মনে রাখলে তোমাদের সেন্টেন্স ফরমেশনে পরে অনেক সুবিধা হবে। দেখো এবার এই যে হ্যাভ ভার্ব এর ফরমেশনগুলো কিভাবে আলাদা আলাদা হয়। হ্যাভ ভার্বের দুটো রূপ হয় প্রেজেন্টে, একটি হলো হ্যাভ আর একটি হলো হ্যাজ। ঠিক আছে, হ্যাভ হ্যাজ। আর এর দুটোরই ক্ষেত্রে পাস্ট হচ্ছে হ্যাড এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড। এটা মনে রাখতে হবে। এখানে যেমন বলেছি ফিউচার টেন্স গঠন করতে বি ভার্বের বি ফরমেশনটা বসে, ফিউচার গঠন করতে হ্যাভেরও কিন্তু হ্যাভই বসে, এখানে কিন্তু হ্যাজ বসে না। এটা মনে রাখতে হবে। এখানে যেমন হ্যাজ, এখানে কিন্তু শুধুই হ্যাভ। আর এই ডু তার তো টেন্সের ক্ষেত্রে আলাদা ফরমেশন হয়, সেটা হচ্ছে ডু, ডিড। এটা তো প্রেজেন্ট টেন্স। ডু এর আবার পার্সন অনুযায়ী আরেকটি ফরমেশন হয়, সেটি হলো ডাজ। মনে থাকবে, ডু ডাজ। আর এর পাস্টে গিয়ে ডিড এবং পাস্ট পার্টিসিপলে গিয়ে ডান। ডু ডিড ডান। এই হচ্ছে আমাদের প্রাইমারি অক্সিলিয়ারির আমরা বিভিন্ন টেন্সের দিক থেকে রূপ বুঝতে পারলাম এবং পার্টিসিপলের রূপ বুঝতে পারলাম। আর প্রেজেন্ট পার্টিসিপলটা তোমরা বুঝতেই পারছো যে প্রেজেন্ট পার্টিসিপল তো কন্টিনিউয়াস টেন্সে যখন হয় এগুলো বসে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। যাই হোক, এইবার বি ভার্বের পার্টিসিপল রূপটা কি হচ্ছে তাহলে সেটা বলে দিই, সেটা হচ্ছে বিইং। হ্যাভ ভার্বের পার্টিসিপল রূপটা কি হয়? হ্যাভিং। এখানেও আরেকটি বলে দিই, হ্যাভ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপলে হ্যাভের সাথেই যোগ হয়। কখনো ভুল করে, ছোটদের বলছি, যারা ছোটরা এখানে দেখছো খুদে পড়ুয়ারা, ওটা কখনো হ্যাজের সঙ্গে কিন্তু আইএনজি যুক্ত হয় না। আর ডু এর ক্ষেত্রে তো ডু, ডুইং, এগুলো হলো প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, ভালো থেকো সবাই। আজকে ভার্ব এখানেই রাখছি।